আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নতুন আরেকটি ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা কেপিকেসি রিলেটেড কিছু ম্যাথ দেখব। গতদিন আমরা কেপিকেসি রিলেটেড কিভাবে কেপিকেসি নির্ণয় করতে হয় সেই বিষয়গুলো নিয়ে কথাবার্তা বলছিলাম। তো আজকে এই ম্যাথগুলো আমরা করার চেষ্টা করব যে কি টাইপের তোমার ম্যাথ আসতে পারে কেপিকেসি থেকে। তো প্রথমে তোমাদের জন্য একটা প্রশ্ন দেওয়া আছে। দেখো যে একটি আবদ্ধ নলে 440 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 2 মোল হাইড্রোজেন আয়োডাইড সাম্য অবস্থায় পৌঁছানো অবধি উত্তপ্ত করা হলো। তার মানে হাইড্রোজেন আয়োডাইডকে তুমি কি করবা? হাইড্রোজেন আয়োডাইডকে তুমি উত্তপ্ত করতে থাকবা কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ না তারা সাম্য অবস্থায় পৌঁছেছে। তাহলে হাইড্রোজেন আয়োডাইডের সংকেত হচ্ছে আমার H2I। এইটাকে তুমি ভাঙো, তাহলে ভাঙলে কি পাবো আমি? H2 আর হচ্ছে I2। তাহলে উত্তপ্ত করা হচ্ছে, দেখা গেল যে হাইড্রোজেন আয়োডাইডের 22% বিয়োজিত হয়েছে। বিয়োজিত হলে বিক্রিয়ার সাম্য ধ্রুবক গণনা করো। তাহলে খেয়াল করে দেখো তো, এইখানে আমি যদি সমতা করি তাহলে এখানে আমাকে 2 দিতে হবে। এখন আমরা বলছিলাম গত ক্লাসে যে এই টাইপের ম্যাথ করতে হলে প্রথমে আমাদেরকে বিক্রিয়ার সমতা করে নিতে হবে। তাহলে প্রাথমিক অবস্থায় এটা খেয়াল করে দেখো, প্রাথমিক অবস্থায় আমরা যখন বিবেচনা করি তখন খেয়াল করো যে এইখান থেকে 2 মোল আছে, কিন্তু এদের কিন্তু কি শূন্য, অর্থাৎ বিয়োজিত হয়নি এখনো। এবার এরা যখন সাম্য অবস্থায় পৌঁছাবে তখন কি ঘটনা ঘটবে এটা একটু বুঝতে হবে। খেয়াল করে দেখো, এখানে আছে কত মোল? আমার 2 মোল। বিয়োজিত হচ্ছে কত পার্সেন্ট? 22% বিয়োজিত হয়েছে। তাহলে 1 মোল থেকে যদি 22% বিয়োজিত হয়, তাহলে 2 মোল থেকে কত পার্সেন্ট বিয়োজিত হবে? 2 মোল থেকে বিয়োজিত হবে তোমার কত? 22 দুগুণে 44, বা এটাকে পার্সেন্টেজ ভেঙে যদি আমি লিখি 22% মানে 0.22 ইন্টু হচ্ছে 2। তাহলে 2 মোল থেকে কত পার্সেন্ট বিয়োজিত হবে? 2 মাইনাস 0.2। তাহলে এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে 1.56 মোল এটার কি থাকবে? অবশিষ্ট থাকবে। তাহলে অবশিষ্ট থাকা মানে 1.56 মোল সাম্য অবস্থায় পৌঁছানোর পর হাইড্রোজেন আয়োডাইড আছে। এখন দেখো এইটা রেশিওটা কীরকম আছে। আমরা জানি যে বিক্রিয়া যখন আমরা লিখবো তখন অবশ্যই রেশিওটা বিবেচনা করতে হবে। এখানে ভাঙছে 2 মোল, মানে 2 মোল হাইড্রোজেন আয়োডাইড ভাঙছে। ভাঙার পর এখানে কত? 1 মোল করে উৎপন্ন হয়েছে। তার মানে এগুলা কত হবে? 0.44 কিন্তু বসানো যাবে না, এখানে বসাইতে হবে কত? 0.22 করে কিন্তু বসাইতে হবে, কারণ আমাদের রেশিওটা কত? 2:1:1। তাহলে এটা হচ্ছে তার সাম্য অবস্থায় পৌঁছানোর পর অবস্থা। এবার যদি আমরা কেসি নির্ণয় করি, তাহলে কেসি নির্ণয় করতে হলে আমাদেরকে কি লাগে? প্রত্যেকটা প্রোডাক্টের কি লাগে? ঘনমাত্রা লাগে। প্রত্যেকটা যৌগের ঘনমাত্রা সাম্য অবস্থায় পৌঁছানোর পর ঘনমাত্রা লাগে। তাহলে কেসির সূত্র কি? কেসির সূত্র হচ্ছে মোলার ঘনমাত্রা দ্বয়ের গুণফল। তাহলে এটা হচ্ছে ইন্টু তোমার হচ্ছে কত? HI এর উপরে হচ্ছে স্কোয়ার। তাহলে এদের আলাদা আলাদাভাবে আমরা ভ্যালুগুলো বের করে নেই। সাম্য অবস্থায় পৌঁছানোর পর এখানে শর্টে লিখে দিলাম, সাম্য অবস্থায় পৌঁছানোর পর এর ঘনমাত্রা। তাহলে এর ঘনমাত্রা কত হবে? 0.22 ডিভাইডেড বাই পাত্রের ভলিউম দেওয়া আছে কিনা দেখো। দেখো এই পাত্রে কিন্তু ভলিউম দেওয়া নাই, তাহলে এটাকে ধরে নিলাম আমি ভি। আচ্ছা, তাহলে সাম্য অবস্থায় পৌঁছানোর পর আয়োডিনের ঘনমাত্রা এটাও কত হবে? 0.22 ডিভাইডেড বাই হচ্ছে তোমার ভি। আচ্ছা, ঠিক সেইমভাবে আমরা 2HI-টা বের করতে পারি, অর্থাৎ হাইড্রোজেন আয়োডাইডের ক্ষেত্রে কত হবে? 1.56 ডিভাইডেড বাই হচ্ছে তোমার ভি। তাহলে এখন ভ্যালুগুলো বসাই দেই, তাহলে কি আসবে খেয়াল করে দেখো তো। ডিভাইডেড বাই হচ্ছে তোমার 1.56 ডিভাইডেড বাই হচ্ছে ভি স্কোয়ার হবে। আচ্ছা, এটার উপরে তাহলে একবার স্কোয়ার করে দিই, যে এখানে এর উপরে স্কোয়ার আছে। তাহলে এখন খেয়াল করো, তোমার এখানে ভি আর ভি মিলে ভি স্কোয়ার, এখানে ভি স্কোয়ার, তাহলে ভি স্কোয়ার কাটাকাটি চলে যাবে। তাহলে উপরে থাকবে তোমার 0.44 ইন্টু, আচ্ছা 0.44 না লিখে যদি ফ্র্যাকশন আসে, যেহেতু আমার হাতে ক্যালকুলেটর নাই এটা এরকমই রাখি, 0.22 আর নিচে হচ্ছে 1.5 ভি স্কোয়ার, ভেঙেই লিখি সমস্যা নাই। তাহলে এটা হচ্ছে ভি স্কোয়ার, উপরে চলে যাবে তোমার ভি স্কোয়ার, আর এটা হচ্ছে 1.56। তাহলে এটা আর এটা কাটাকাটি চলে যাবে, এটাকে এটা ভাগ করলে তুমি কি মান পাবা? কেসির মানটা পেয়ে যাবা। তাহলে এটা হচ্ছে তোমার বিক্রিয়া সাম্য ধ্রুবক গণনা করার খুবই সিম্পল ওয়ে। তাহলে এই প্রক্রিয়াতেই আমরা বাকি অঙ্কগুলোও দেখব। তাহলে আমাদের বুঝতে হবে শুধু যে কত পরিমাণ বিয়োজিত হয়েছে। আমি গত ক্লাসেই বলছিলাম যে তোমাদের খেলা শেষ হয়ে যাবে তোমার এই 3 লাইনের মধ্যেই। তুমি যদি এইটুকু বের করে ফেলতে পারো তাহলে তুমি বাকিগুলো অটোমেটিক বের করে ফেলতে পারবা। তাহলে প্রথমে আমাকে বুঝতে হয়েছে এখানে যে কি পরিমাণ বিয়োজিত হয়েছে। যেহেতু এখানে
2 মোল পরিমাণ বিয়োজিত, মানে 2 মোল পরিমাণ হাইড্রোজেন আয়োডাইড থেকে বিয়োজিত হয়েছে, তাহলে 1 মোলে যদি 22% বিয়োজিত হয়, 2 মোলে বিয়োজিত হয়েছে টোটাল 0.44। আচ্ছা, যদি 0.44 হয় তাহলে 2 মোল থেকে তার অবশিষ্ট কত থাকবে? 1.56। এটা হচ্ছে সাম্য অবস্থায় পৌঁছানোর পর তার অবশিষ্ট অংশ। তাহলে এখানে অনুপাতটা দেখো 2:1:1, তাহলে বাকি এদের উৎপন্ন হবে কত? 0.22, এটা হবে 0.22। তো আশা করি বুঝতে পারছি আমরা এই ম্যাথটা। এখন আমরা পরবর্তী ম্যাথে যাই। এইখানে দিছে এইখানে তোমার হাইড্রোজেন আয়োডাইড রিলেটেড ম্যাথ, যেমন হচ্ছে হাইড্রোজেন এবং আয়োডিন 444°C তাপমাত্রায় 1 লিটার ফ্লাস্কে, এই যে দেখো 1 লিটার ফ্লাস্কে এটার ভলিউম দেওয়া আছে, রেখে তাপ দিলে তোমার এত মোল হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন হয়। তাহলে তোমার এই বিক্রিয়াটাও এখানে দিয়ে দিছে, তাহলে আমরা লিখি তাহলে H2I2, এখান থেকে তোমার কি উৎপন্ন হয়েছে? 2HI। এখন একটু বুঝতে হবে, কি বুঝতে হবে? আমি বলছিলাম যে 3 লাইনের মধ্যে অঙ্ক শেষ। দেখো 3 লাইনের নিয়েই কাজ করব। প্রথমে হচ্ছে 4.05 মোল হাইড্রোজেন এবং হচ্ছে 4.65, তাহলে প্রাথমিক অবস্থায় এটা কত আছে দেখো তো, 4.05 মোল, আর এটা হচ্ছে 4.65 মোল। ঠিক আছে, এটা প্রাথমিক অবস্থায় শূন্য। এবার যখন সাম্য অবস্থায় পৌঁছাবে, সাম্য অবস্থায় পৌঁছানোর পর এটা হচ্ছে তোমার 4.05, এইখান থেকে কিছু বিয়োজিত হবে, বাকি হচ্ছে 4.65, এইখান থেকে কিছু বিয়োজিত হবে। এখন কি পরিমাণ বিয়োজিত হবে সেটা আমাদেরকে দেখতে হবে। তোমার উৎপন্ন হয়েছে কত খেয়াল করে দেখো তো, 6.5। আচ্ছা, কতটুকু পরিমাণ উৎপন্ন হয়েছে সেটা আগে বের করি, তারপরে বাকিগুলো আমরা বের করে ফেলতে পারবো। তাহলে উৎপন্ন হয়েছে 6.75। এখন এই 6.75 কি উৎপন্ন হয়েছে? হাইড্রোজেন আয়োডাইড। এখানে কত মোল আছে? 2 মোল। 2 মোল মানে কি? সাম্য অবস্থায় পৌঁছানোর পর এখান থেকে যদি আলফা পরিমাণ বিয়োজিত হয়, এইটা ধরো আলফা পরিমাণ বিয়োজিত হয়েছে, এটা আলফা পরিমাণ বিয়োজিত হয়েছে, তাহলে এখানে কত উৎপন্ন হবে? 2 আলফা। তাহলে এই প্রোডাক্টটা আমি কত পরিমাণ পাবো? 2 আলফা পরিমাণ আমি পাচ্ছি। তাহলে এই 2 আলফা আর এই 6.75টা কি সমান হবে না? তাহলে যেহেতু বলেই দিয়েছে যেহেতু পরিমাণ উৎপন্ন হবে, তো আমরা সাম্য অবস্থার যে সমীকরণ সেইখান থেকে আমরা কি জানি যে এইখান থেকে যদি আলফা পরিমাণ, এইখান থেকে যদি আলফা পরিমাণ বিয়োজিত হয়, তাহলে এখানে রেশিও অনুযায়ী আমার 2 আলফা উৎপন্ন হবে। তাহলে 2 আলফা ইজ ইকুয়াল টু আমি 6.75 লিখতে পারি। তো আমার হাতে যেহেতু ক্যালকুলেটর নাই, আমি ফোনের ক্যালকুলেটর থেকে করতেছি, তো দেখি কত আসে। দেখো তাহলে 6.75 ডিভাইডেড বাই হচ্ছে 2, তাহলে 3.375। তাহলে এইখানে তোমার আলফার মানটা কত হবে? 2 আলফা ইজ ইকুয়াল টু যদি 6.75 হয়, তাহলে আলফা ইজ ইকুয়াল টু কত হবে? 3.375। এখন তাহলে প্রত্যেকটা থেকে আমাকে কি লিখতে হবে? এইখানে আলফার ভ্যালুটা বসাই দাও। তাহলে 3.375, এইখানে তাহলে আলফার ভ্যালু কত হবে? এইখানেও 3.375, 3.375। তাহলে অবশিষ্ট থাকে কত? দেখো 4.05 মাইনাস হচ্ছে 3.375, তাহলে এখানে তোমার থাকতেছে 0.675 মোল সাম্য অবস্থায় পৌঁছানোর পর। তাহলে বাকিটাতে কত থাকবে? 6.45 মাইনাস হচ্ছে 3.375। আচ্ছা, তাহলে এইখানে তোমার ভ্যালুটা আসতেছে 1.27 প্লাস হচ্ছে তোমার কত? 1.275। আচ্ছা, তাহলে এটা আমরা লিখতে পারতেছি, আর এখানে থাকবে 6.75। এবার খেয়াল করে দেখো আমাদের কি নির্ণয় করতে হবে? কেসি আর কেপি নির্ণয় করতে হবে। তাহলে কেসি নির্ণয়ের ঠিক আগের মতোই, কেসি নির্ণয়ের ক্ষেত্রে আমাদের কি লাগবে? যে আলাদা আলাদাভাবে তাদের ভলিউমগুলো লাগবে আমাদের। ঠিক আছে, তাহলে ভলিউম না সরি ঘনমাত্রা লাগবে। তাহলে ঘনমাত্রা নির্ণয় করতে হলে কি করতে হবে? তাদের যে মূল সংখ্যাটা আছে সাম্য অবস্থায় পৌঁছানোর পর, সেই মূল সংখ্যাকে আমার ভলিউম দ্বারা ভাগ করতে হবে। এখানে প্রত্যেকটার ভলিউম 1 আছে, মানে পাত্রের ভলিউম আছে 1, তাহলে 1 দ্বারা যদি সবাইকে ভাগ করে দেই যা রেজাল্ট আসবে তাই না? যদি তাই হয় তাহলে খেয়াল করে দেখো এইখানে আমি কি লিখতে পারি? যে এটা যখন আমি লিখবো তাহলে 2HI তো লেখা যাবে না, এখানে লিখতে হবে কি তোমার HI এরপর হোল স্কোয়ার, আর এখানে তোমার কি থাকবে? H2 ইন্টু হচ্ছে I2। তাহলে এটার ভ্যালুগুলো কত হবে দেখো,
এইচআই কত বের হয়েছে আমাদের 6.75, তাহলে এটা হচ্ছে 6.75, এর উপরে আমি হোল স্কোয়ার করে দিব, আর এটা বের হয়েছে 0.675 ইন্টু হচ্ছে 1.275। এটা ক্যালকুলেশন করে যা বের হবে সেটাই হচ্ছে আমাদের কি কেসির মান। তাহলে এবার কেপির মান যদি নির্ণয় করতে হয়, দেখো এইখানে এই বিক্রিয়াতে কেপি এবং কেসি দুইটার মান কিন্তু সেমই হবে। কেন সেম হবে খেয়াল করে দেখো তো, এখানে টোটাল মূল সংখ্যা উৎপাদের ক্ষেত্রে 2 আর বিক্রিয়কের ক্ষেত্রে 1 + 1 2, তাহলে কেপি এবং কেসি যেহেতু সমান, আমাদের কেপি কেসি সম্পর্ক থেকে আমরা কি জানি যে কেসি RT টু দি পাওয়ার ডেল এন। তাহলে এই ডেল এন এর মান এখানে কত হবে, 2 থেকে 2 চলে গেলে 0, তাহলে এই টোটালটার মান হয়ে যাবে 1, তাহলে কেপি আর কেসি হবে কত সমান। তাহলে বোঝাই যাচ্ছে যে এই প্রক্রিয়া দিয়ে আমরা কিন্তু সলভ করে ফেলতে পারবো। তাহলে দেখো আমাদের বোঝার বিষয় হচ্ছে কিন্তু এই 3টা লাইন, এর মধ্যেই তুমি কিন্তু বাকিটুক করে ফেলতে পারবা। তাহলে এটা যদি আবার একটু সামারি করি, আমি এই সামারি করলে আমি কি পাচ্ছি দেখো, প্রাথমিক অবস্থায় 4.05 মোল ছিল, এটা 4.65 মোল ছিল, তো এটা তো বিয়োজিত হয় নাই এখনো। তো সাম্য অবস্থায় যখন পৌঁছাবে তখন এইখান থেকে তোমার টোটাল উৎপন্ন হবে বলে দিয়েছে 6.75, তাহলে 6.75 মানে হচ্ছে এখানে আমি বলতে পারি যে 2 আলফা, কারণ এইখান থেকে আলফা মোল এবং এইখান থেকে যদি আলফা মোল বিয়োজিত হয় তাহলে আমাদের টোটাল আমি পাবো 2 আলফা। তাহলে 2 আলফাকে আমি লিখতে পারি কত 6.75 এর সমান। এখান থেকে আমি আলফার ভ্যালু পাইলাম, এখন আলফার ভ্যালুটা আমি এখানে বসাই। তাহলে প্রত্যেকটি আলফা ভ্যালু বসানোর পর আমি সাম্য অবস্থায় এদের পরিমাণটুকু পাইছি। তো এই পরিমাণটুকুকে আমি যখন এবার ভলিউম দ্বারা ভাগ করব তখন তাদের ঘনমাত্রা পাবো আমি। তো কেসি সূত্রের মধ্যে আমি বসাই দিলাম, তারপরে আমার অঙ্ক শেষ। এখানে ক্যালকুলেশনটা ছোটো করে ফেলবা, দিকার সময় নষ্ট আমি না করি। এবার আমরা পরবর্তী অঙ্কতে যাই। এই এতক্ষণ আমরা কি দেখলাম, হাইড্রোজেন আয়োডাইড রিলেটেড ম্যাথ। এবার ডাইনাইট্রোজেন টেট্রা অক্সাইড রিলেটেড একটা ম্যাথ দেখি। যে দেখো 298 কেলভিন তাপমাত্রায় তোমাকে বলছে যে সাম্য অবস্থায় ডাইনাইট্রোজেন টেট্রা অক্সাইডের মিশ্রণে N2O4 এর আংশিক চাপ, এই যে দেখো আংশিক চাপ রিলেটেড, তার মানে কেপি নিয়ে কাজ করতে হবে। আংশিক চাপ এত অ্যাটমসফিয়ার এবং বিক্রিয়াটির কেপি দেওয়া আছে তোমার এত, এবং বিক্রিয়াটির কেসি নির্ণয় করো এবং N2 এর আংশিক চাপ নির্ণয় করো। তো আমরা প্রথমে এই পার্টটুকু করি যে এর কেসি নির্ণয় করে ফেলি আমরা। তাহলে N2O4 এইখান থেকে আমরা কি পাবো 2NO2, এই বোর্ডে খুবই সমস্যা করতেছে ইদানিং। আচ্ছা, N2O4 থেকে আমরা কি পাবো 2NO2, তাহলে প্রাথমিক অবস্থায় এটা কি ছিল, এটা ধরো A মোল, তাহলে এটাকে আমি কত বলতে পারি, যেহেতু কিছু দেওয়া নাই, N2O4 এর বিয়োজন মিশ্রণে এর আংশিক চাপ দেওয়া আছে। আচ্ছা, তাহলে আমরা সরাসরি সূত্র বসাই তো করতে পারি। দেখো খেয়াল করে যে কেপি সমান আমরা কি জানি, কেপি সমান হচ্ছে উৎপাদ কত আছে PNO2, এর উপরে আমাদের কি দিতে হবে স্কোয়ার দিতে হবে, আর বাকি আছে তোমার N2O4। এই কেপির মান তোমার দেওয়া আছে, কেপির মান কত দেওয়া আছে 0.008। আচ্ছা, এটা আমাকে বের করতে হবে, তাহলে PNO2 এর উপরে স্কোয়ার, আর এইখানে N2O4 এর আংশিক চাপ দেওয়া আছে। তাহলে আংশিক চাপ যেহেতু দেওয়া আছে, আমার আলাদা আলাদাভাবে আর ওই যে আমরা ফর্মুলা যেমন প্রণয়ন করছিলাম যখন সমীকরণ দিয়ে আমরা দেখছিলাম যে মোট চাপ বের করে তারপরে টোটাল এটার যে মূল সংখ্যা আসছিল এটার মূল সংখ্যাকে মোট চাপ দ্বারা মোট মূল সংখ্যা দ্বারা ভাগ করছিলাম, আর এটার ক্ষেত্রেও তাই করছিলাম। তো আলাদা আলাদাভাবে মূল ভগ্নাংশ বের করে মোট চাপের সাথে আমরা কি করছিলাম গুণ দিছিলাম, গুণ দিয়ে আমরা আংশিক চাপ বের করছিলাম। তো ওই ঝামেলাতে আমার যাওয়া লাগবে না, যেহেতু আমার বলেই দিছে আংশিক চাপ এখানে এত। তো এখান থেকে আমি ইজিলি বের করে ফেলতে পারবো যে এখানে PNO2 এর ভ্যালুটা কত হবে দেখো 0.008 ইন্টু 0.8, এর উপরে রুট ওভার করে দিলেই কিন্তু আমি PNO2 আংশিক চাপটা পেয়ে যাবো। তো এটা খুবই সিম্পল। এবার এটার সাথে তোমার কি নির্ণয় করতে বলছে, কেসি নির্ণয় করতে বলছে। তো কেপি কেসি সম্পর্ক থেকে আমরা জানি কি কেপি ইজ ইকুয়াল টু কেসি RT, এটা হচ্ছে ডেল এন। তাহলে এখানে খেয়াল করো 2 মোল উৎপাদ আর হচ্ছে বিক্রিয়ক হচ্ছে 1 মোল, তাহলে এটার পাওয়ার আসবে কত 1 আসবে। তাহলে কেপির মান কেসি যদি বের করতে হয় তাহলে কেপি ডিভাইডেড বাই হচ্ছে তোমার কত হবে RT, আর এটা হচ্ছে তোমার কি কেসি। তাহলে কেপির ভ্যালুটা আমরা কত জানি 0.008, তাই না 0.008। আচ্ছা, এবার RT লাগবে। এখন একটা জিনিস খেয়াল করতে হবে, এটা তোমার কোন এককে আছে খেয়াল করে দেখো, অ্যাটমসফিয়ার আর হচ্ছে ভলিউম তো দেওয়া নাই, ভলিউম দেওয়া নাই। আচ্ছা, তাহলে যেহেতু আংশিক চাপ অ্যাটমসফিয়ারে আছে, আমাদের আর এর ভ্যালুটাও কত বসাইতে হবে এবার 0.082, ঠিক আছে। যদি চাপ অ্যাটমসফিয়ারে যদি না দেওয়া থাকতো তাহলে আমরা কিন্তু আর এর সাধারণত আমরা এসআই এককে মান কত বসাই 8.314,
তো এটাকে আমাদেরকে সিজিএস এককে বসাইতে হবে। তাহলে দেখো এখানে অ্যাটমসফিয়ারে যদি আমি বসাই 0.082 লিটার পার মোল, লিটার এটার সংকেত হচ্ছে কি লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন। আচ্ছা, সেটা ভিন্ন আলাপ। তো আমরা টি এর ভ্যালুটা বসাই, টি হচ্ছে 298 কেলভিন, টেম্পারেচার 298 কেলভিন। তো এটা খুবই সিম্পল, এই যে। তাহলে এখান থেকে আমরা কেসির মানটা বের করে ফেলতে পারবো। তো কেসি বের করা শিখলাম, আর হচ্ছে কিভাবে NO2 এর আংশিক চাপ নির্ণয় করতে হয় সেটাও বের করা আমরা শিখলাম। এবার আমরা পরবর্তী মেতে যাই। 298 বা 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 1 অ্যাটমসফিয়ার চাপে ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইড এর 18.এত% বিয়োজিত হয়ে তোমার নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, বা এত% নাইট্রোজেন ডাইঅক্সাইডে বিয়োজিত হয়। তাহলে উক্ত বিয়োজনের জন্য কেপি নির্ণয় করো এবং ওই তাপমাত্রায় 0.5 অ্যাটমসফিয়ার চাপে এর বিয়োজন মাত্রা নির্ণয় করো। তাহলে কিন্তু এবার দুইটা জিনিস আমাদেরকে দেখতে হবে, একটা হচ্ছে বিয়োজন কি জিনিস আর একটা হচ্ছে বিয়োজন মাত্রা কি জিনিস। তো এই বিষয়টা একটু আলোচনা করি। ধরো তোমার কাছে 5 মোল পরিমাণ কোনো যৌগ আছে, এইখান থেকে সে 2 মোল পরিমাণ বিয়োজিত করছে। তাহলে এটা হচ্ছে ন্যাচারাল বিয়োজন, মানে 5 থেকে 2 মোল আমার কমে গেছে, সেটা হচ্ছে আমার কি ন্যাচারাল বিয়োজন যেটাকে আমরা বলি। এখন সরাসরি বিয়োজন থেকে আমাদেরকে বিয়োজন মাত্রা বুঝতে হবে। মাত্রা মানেই হচ্ছে তোমার শতকরা পরিমাণ, অর্থাৎ এই 2 মোল যে তোমার পরিবর্তন হইলো বা উৎপন্ন হইলো সেইটা মূল অংশের কত %। তাহলে খেয়াল করে দেখো, এই 2কে যদি আমি 5 দ্বারা ভাগ করে দিই, এটা হচ্ছে তোমার মাত্রা। আর ন্যাচারালি যেটা তোমার বিয়োজিত হচ্ছে সেটা হচ্ছে তোমার নর্মাল, যেটা আমরা বিয়োজন বলি। তাহলে বিয়োজন এবং বিয়োজন মাত্রা দুইটা কিন্তু আলাদা জিনিস, একটা শতকরা প্রকাশ করে আর একটা হচ্ছে কতটুকু বিয়োজন হইলো সেটা প্রকাশ করে। তাহলে এখান থেকে আমরা একটা পার্সেন্টেজ পাবো, সেটাই হচ্ছে তোমার বিয়োজন মাত্রা, যেটাকে বিটা দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এটাকে আমি ফর্মুলার মাধ্যমে লিখতে পারি। ধরো আলফা পরিমাণ বিয়োজিত হয়েছে কই থেকে, এ মোল পরিমাণ পদার্থ থেকে। তাহলে এটা হচ্ছে আমাদের নর্মাল ক্যালকুলেশন। এবার আমরা দেখব যে এই অঙ্কের ক্ষেত্রে কি করা যায়। দেখো কি বলা আছে, যে নাইট্রোজেন N2O4 থেকে তোমার কি উৎপন্ন হয়, 2NO2, এটা তো আমরা জানি। তো এইখান থেকে কত % বিয়োজন বলছে, 18.5%। তার মানে এইখান থেকে তোমার নর্মাল যেটা ছিল তোমার 1 ছিল প্রথম, বা এ মোল ধরে নিতে পারো তুমি। এইখান থেকে 0.185 পরিমাণ বিয়োজন হয়েছে। তাহলে বিয়োজন হইলে এখানে তোমার কি উৎপন্ন হবে, 2 আলফা পরিমাণ উৎপন্ন হবে। তাহলে তোমার বিয়োজন কত, 0.185। তাহলে এখানে আলফার বদলে আমি এখানে কি লিখতে পারি, 0.185। তাহলে বলো তো আলফার মান কত, এখানে আলফার মান কিন্তু হচ্ছে 0.185। ঠিক আছে। তো আমরা এই টাইপের ম্যাথের ক্ষেত্রে আমরা কেপির সরাসরি আরেকটা সূত্র দিয়েও বের করতে পারি। যেমন এই যে আলফা কতটুকু পরিমাণ বিয়োজিত হবে, এটার একটা মানে এই সমীকরণের ক্ষেত্রে ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইডের ক্ষেত্রে আমরা লিখতে পারি যে আলফা ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার A/2 কেপি ডিভাইডেড বাই হচ্ছে তোমার পি। তো এখান থেকে আমাদের বিয়োজন কত হয়েছে, 0.185। এটা হয়েছে তোমার 0.185 ইন্টু এ এর মান কত হবে, এখানে 1 মোল ছিল, তাহলে এখানে তোমার 1 মোল ডিভাইডেড বাই হচ্ছে 2 ইন্টু √ কেপি ডিভাইডেড বাই হচ্ছে তোমার পি। তো এটাকে আমি যদি করি তাহলে কি হবে দেখো, 0.185 ইন্টু 2, আর প্রেশারের মান কত, প্রেশার হচ্ছে 1 অ্যাটমসফিয়ার। তাহলে তো হইলো, তাহলে এটার সাথে আর গুণন করে দিলাম, আর এইদিকে থাকলো তোমার √ কেপি। আচ্ছা, তাহলে এখান থেকে কেপির মান আমি নির্ণয় করে ফেলতে পারবো না, √ আছে, তাহলে ওই পক্ষে আমি বর্গ করে দিই। তাহলে এটা হবে 0.185 ইন্টু 2 এর উপরে হচ্ছে হোল স্কোয়ার। তাহলে এটা যে ভ্যালু পাবো সেটাই হচ্ছে কেপি। তাহলে এটা গেল প্রথম অঙ্কের পার্ট। তো সেমভাবে আমরা দ্বিতীয় অঙ্কের পার্টের ক্ষেত্রে আমরা বের করে ফেলতে পারবো। যেহেতু বিয়োজন মাত্রার সাথে বিয়োজনের একটা সম্পর্ক আছে, বিটা ইজ ইকুয়াল টু আমরা কি জানি, বিটা ইজ ইকুয়াল টু আমরা জানি আলফা ডিভাইডেড বাই হচ্ছে এ। তাহলে আমাদের আলফাটা বের করে ফেলি। আলফা বের করতে হলে আমাদের কি লাগবে, 1/2 ইন্টু হচ্ছে তোমার কত, কেপি ডিভাইডেড বাই পি। তাহলে এখানে আলফা কত হবে, 1/2 ইন্টু হচ্ছে এই যে এখানে তুমি কেপির মানটা পাবা, এই কেপির মানটা এই যে এখানে কেপির মানটা আমি বসাবো, এখানে কেপির মান বসাবো, আর প্রেসার বসাবো এবার কত, 0.5। তাহলে এখানে বসাবো আমি কত, 0.5। তো এখান থেকে আমি যে আলফাটা পাবো সেই আলফাটা এই যে এখানে বসাই দিব, এইটা হচ্ছে আলফার মান। আর এই এ হচ্ছে কত, 1 মোল ছিল, তাহলে এটা হবে তোমার কত, 1 মোল। যা বের হবে সেটাই হচ্ছে তোমার 100 দিয়ে গুণ করে দিবা, সেটা হচ্ছে তোমার
বিয়োজন মাত্রা বের হইলো। তাহলে এটার সাথে কি করতে হবে, 100 দিয়ে কিন্তু গুণ করতে হবে। এখানে যে ভ্যালুটা আমার বের হবে সেটার সাথে আমি 100 দিয়ে গুণ করে দেব। এটা হচ্ছে তোমার যে ভ্যালুটা বের হবে এর সাথে আমি 100% দিয়ে গুণ করে দেব, তাহলে সেটাই হচ্ছে আমার বিয়োজন মাত্রা। বোঝা গেল? তাহলে বিয়োজন মাত্রা বের করতে হলে আগে আমাদের বিয়োজনের পরিমাণটুকু বের করতে হবে, অর্থাৎ এই যে আলফাটা বের করতে হবে, তারপর আমি সূত্রের মধ্যে বসাবো বিটা ইজ ইকুয়াল টু আলফা ডিভাইডেড বাই এ। ওকে, তাহলে আমরা পরবর্তী মেতে যাই। এবার দেখো কি বলা আছে যে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 3 অ্যাটমসফিয়ার চাপে পিসিএল এর 80% বিয়োজিত হয় PCl3 এবং Cl2 উৎপন্ন করে। তাহলে এবং প্রত্যেকটার আংশিক চাপ এবং কেপি নির্ণয় করো। তাহলে এটা হচ্ছে সিম্পল একটা ম্যাথ। কেমনে সিম্পল সেটা আমি এইটুকু লিখলেই বুঝতে পারবো যে এটা আমার সিম্পল না কঠিন। তাহলে এখান থেকে কি উৎপন্ন হবে, PCl3 আর এটা হবে তোমার Cl2। তাহলে প্রাথমিক অবস্থায় এইখানে কত মোল, এখানে 1 মোল, এটা 0, এটা হচ্ছে 0। তাহলে এটা যখন সাম্য অবস্থায় পৌঁছাবে 1 থেকে কত পার্সেন্ট বিয়োজিত হয়েছে, 80% বিয়োজিত হয়েছে। তাহলে এটা হচ্ছে তোমার কত, 0.8। 80% বিয়োজিত হয়ে এটা কি উৎপন্ন হবে, এটাও 0.8 উৎপন্ন হবে, এটাও 0.8 উৎপন্ন হবে। আচ্ছা, তাহলে এখানে অবশিষ্ট থাকে কত, অবশিষ্ট থাকতেছে তোমার 0.2 মোল পরিমাণ অবশিষ্ট থাকতেছে। তাহলে যেহেতু আমার আংশিক চাপের সাথে সম্পর্কিত, এবার আমাকে মোট মূল সংখ্যাটা বের করতে হবে। তাহলে মোট মূল সংখ্যা কত, এটার মোট মূল সংখ্যা হবে 0.2 প্লাস হচ্ছে 0.8 প্লাস হচ্ছে 0.8। তাহলে এটা তোমার কত হবে, 0.8 0.8 1.6 আর এটা হবে তোমার 1.8। তাহলে টোটাল মূল সংখ্যা কত, 1.8 মোল। তাহলে আলাদা আলাদাভাবে আমি যদি PCl3 এর আংশিক চাপ নির্ণয় করি, তাহলে 0.2 ডিভাইডেড বাই হচ্ছে 1.8 ইন্টু হচ্ছে মোট চাপ কত, মোট চাপ ধরে নিলাম দেওয়া আছে 3 অ্যাটমসফিয়ার। তাহলে এখান থেকে আমি এটা পাবো। ঠিক সেমভাবে Cl2টা নির্ণয় করব, এটা কত পাবো, আচ্ছা এটা হচ্ছে 0.8, আচ্ছা এটাও 0.8, 1.8 ইন্টু 3। এবার আমরা PCl5 এটা নির্ণয় করি, তাহলে এটা হবে 0.2, 1.8 ইন্টু হচ্ছে তোমার 3। তাহলে এই যে প্রত্যেকটা ভ্যালু যে আমরা এখানে পাবো, তারপরে যার সাথে কেপির মানগুলোতে বসাই দিব। তাহলে এখান থেকে যে ভ্যালু পাবো PCl3 ইন্টু PCl2 আর এটা হচ্ছে PCl5 শেষ। ঠিক আছে, তাহলে এইভাবেই কিন্তু আমরা আংশিক চাপ যে বের করতে বলছে, এই যে এই তিনটাও হচ্ছে তোমার অ্যান্সার আর এটাও হচ্ছে তোমার অ্যান্সার। সহজ না? অবশ্যই সহজ। এই ম্যাথগুলো একবার দুইবার করে প্র্যাকটিস করলে আর ভুলার কোনো সম্ভাবনা নাই। আমাদের বুঝতে হবে শুধু কত পরিমাণ বিয়োজন হচ্ছে আর কত পরিমাণ উৎপন্ন হচ্ছে। এইটুক বুঝলেই তোমার ম্যাথের কাহিনী কিন্তু শেষ। এটা আমি বারবার একই কথাই বলতেছি, এইটুক তোমাকে অবশ্যই বুঝতে হবে। তাহলে আমরা পরবর্তী ম্যাথে যাই। আচ্ছা, এখানে কি বলা আছে দেখো, এটা তোমাদের কাছে পরিচিত লাগবে সংকেতটা দেখে। এটা তোমার ওই যে NH3 উৎপন্নের যে বিক্রিয়াটা আছে। তাহলে দেখো কি বলা আছে, A2 প্লাস হচ্ছে 3B2, এখান থেকে তোমার কি উৎপন্ন হবে, 2AB3। আচ্ছা, এবার বলছে 25 অ্যাটমসফিয়ার চাপে সাম্য মিশ্রণে 22% A এবং 17% AB3 থাকলে বিক্রিয়াটির কেপি এবং কেসি। এখানে হালকা একটু ট্রিকি কথাবার্তা আছে, দেখো একটু বুঝলেই তোমার হয়ে যাবে। দেখো, সাম্য মিশ্রণে 22% A এবং 17% AB3 থাকলে, তার মানে বিক্রিয়া সাম্য অবস্থায় পৌঁছানোর পর এটা আছে তোমার কত, 17% A2, 17%, সরি এটা হচ্ছে 22% আছে তোমার, এটা আছে 22% আর এইটা আছে তোমার হচ্ছে 17%। এখন সাম্য অবস্থায় আমরা কি জানি, মোট তাহলে কত থাকবে, 17% 22% যদি এই দুইটা হয় তাহলে টোটাল হবে তোমার 100%। তাহলে 100 থেকে আমি যদি এই দুইটা বাদ দিই যোগ করে, তাহলেই তো আমি এই অংশটুকু পাচ্ছি, কারণ টোটাল হবে আমার কত, 100ই হবে। তাহলে 17 আর 22-এ তোমার কত হচ্ছে, 17 আর 22 হচ্ছে 39, তাহলে 39 হলে 61%। তাহলে এটা তোমার টোটাল থাকতেছে কত, 61% কিন্তু এটা আমার অবশিষ্ট থাকতেছে। তাহলে এটা হচ্ছে সাম্য অবস্থায় পৌঁছানোর পর, সাম্য অবস্থায় পৌঁছানোর পর। তাহলে এখন খেয়াল করে দেখো, আগের মতো আমাদেরকে কি বের করতে বলছে, বের করতে বলছে কেসি এবং হচ্ছে কেপি। তো আমরা কেপিটা আগে নির্ণয় করে ফেলি। কেপি নির্ণয় করতে হলে আমাকে কি করতে হবে, মোট চাপ নির্ণয় করতে হবে। তাহলে মোট চাপ কত, মোট মূল সংখ্যা নির্ণয় করতে হবে। তাহলে এখানে টোটাল মূল সংখ্যা হচ্ছে 100। তাহলে এটার যদি আমি PA2 নির্ণয় করি আংশিক চাপ, তাহলে 22 ডিভাইডেড বাই 100 ইন্টু হচ্ছে তোমার কত,
25 অ্যাটমসফিয়ার দেওয়া আছে, তাহলে এটা ভাবে আমি বের করে ফেললাম। এবার হচ্ছে পি 3b2 যদি হয় তাহলে এটা কত হবে 61 ডিভাইডেড বাই হচ্ছে তোমার 100 ইন্টু 25। অনুরূপভাবে এটাও কত হবে তাহলে দেখো 2ab3 বা এটা pab3 দিলাম, তাহলে এটা কত হবে 17% ডিভাইডেড বাই 100 ইন্টু হচ্ছে কত 25। তাহলে আমরা কেপির ফর্মুলাতে বসাই দিলে কি বের করে ফেলতে পারবো না? অবশ্যই বের করে ফেলতে পারবো। তাহলে এখান থেকে যে পাবো তাহলে ab3 এটার উপরে তোমাকে স্কোয়ার দিতে হবে, এইখানে pb2 এর উপরে কিউব দিতে হবে, আর হচ্ছে pa2। তাহলে আংশিক চাপগুলো বের করে তাদের যে সহগগুলো ছিল সেগুলো তোমার ঘাত আকারে লিখে দিলে কিন্তু অঙ্ক শেষ। তাহলে এটা হচ্ছে তোমার কেপি নির্ণয়। তো অনুরূপভাবে আমাকে কি নির্ণয় করতে হবে? কেসি নির্ণয় করতে হবে। তাহলে কেসি নির্ণয় করার জন্য আমার কি করা লাগবে বলো তো? এই যে ভলিউমগুলো আছে সাম্য অবস্থায় পৌঁছানোর পর 22 কেভি দ্বারা ভাগ করব, 61 কেভি দ্বারা ভাগ করব। আচ্ছা আমি দেখাই দিচ্ছি, সমস্যা নাই। এখানে খেয়াল করো, তাহলে কেসি কীরকম হবে? এটা আছে তোমার 17%, তাহলে 17 ডিভাইডেড বাই ভি এর উপরে হবে তোমার কত স্কোয়ার। এটা আছে তোমার 22%, তাহলে এটা কত হবে 22 ডিভাইডেড বাই ভি, এটা হচ্ছে তোমার কত যা আছে তাই, এটা হচ্ছে 61 ডিভাইডেড বাই ভি এর উপরে হবে তোমার কত কিউব। ঠিক আছে, তো এইভাবেই আমরা নির্ণয় করে ফেলবো। কেসির মানটা আমাদের কিন্তু এইভাবে বের করে ফেলা সম্ভব। যেহেতু কেপি গেছে এক হইল না, কিসের জন্য বলো তো? কেপি গেছে এক হওয়ার কারণ নাই, কারণ হচ্ছে উভয় পক্ষে মূল সংখ্যা হিসাব করে দেখো, এখানে আছে 2 মূল আর এই পাশে আছে তোমার কত 4 মূল, এর জন্য কিন্তু এখানে কেপি গেছি সমান হবে না। আচ্ছা, এখন আমরা পরবর্তী মেতে যাব। তো এই মেটটা আশা করি বুঝতে পারছি যে এই যে এইটুকু জিনিস বুঝতে পারলে আমার কিন্তু অঙ্ক শেষ। যে এখানে এ 22% আর হচ্ছে এত পার্সেন্ট উৎপন্ন হয়েছে সাম্য মিশ্রণে, তাহলে সাম্য মিশ্রণে এটা 22%, এটা যদি 17% হয় তাহলে টোটাল 100%। 100 থেকে আমি এটা বিয়োগ করলে কিন্তু মানটা পেয়ে যাব। তাহলে এই যে 100 মাইনাস হচ্ছে কত 22 মাইনাস হচ্ছে 17, যে ভ্যালুটা পাবো সেটাই হচ্ছে আমার B2 এর ক্ষেত্রে। ওকে, এবার আমরা লাস্ট অঙ্ক করবো আজকের দিনের জন্য। এই বিক্রিয়াটা আমরা একটু দেখি যে নির্দিষ্ট তাপমাত্রায় একটি পাত্রে এত মোল নাইট্রোজেন এবং এত মোল হাইড্রোজেনকে উত্তপ্ত করায় সাম্য মিশ্রণে মোট মূল সংখ্যা পাওয়া যায় তোমার কত 0.675। তাহলে বিক্রিয়াটির কেসি নির্ণয় করো। তাহলে তুমি কি কি উৎপন্ন করছো দেখো তো, N2 আর হচ্ছে কার মধ্যে বিক্রিয়া করাইছো H2, বিক্রিয়া করে কি উৎপন্ন করছো? উত্তপ্ত করাই সাম্য মিশ্রণের মোট মূল সংখ্যা পাওয়া যায় হচ্ছে 0.675। তাহলে এখানে তোমার উৎপন্ন হবে NH3, এটা তো বোঝাই যাচ্ছে। তাহলে সমতা করো, এখানে 3 দাও, এখানে হচ্ছে 2 দাও। তাহলে সাম্য মিশ্রণের মোট মূল সংখ্যা, কথাটা খেয়াল করে দেখছো, সাম্য মিশ্রণের মোট মূল সংখ্যা দেওয়া আছে এত। তাহলে এখন খেয়াল করে দেখো যে ধরে নিলাম প্রাথমিক অবস্থায় এটা আছে 1 মোল, এটা আছে তোমার 3 মোল আর এটা আছে 0। তাহলে সাম্য অবস্থায় এইখান থেকে না, এখানে 1 3 ধরার তো কোনো প্রশ্নই ওঠে না, কারণ আমার দিয়েই দিছে। তাহলে কত দেওয়া আছে? এটা আছে 0.326 মোল আর এটা আছে তোমার 0.439 মোল। আচ্ছা, এখন তাহলে খেয়াল করে দেখো 0.326 থেকে বিয়োজন হবে 0.439 থেকে বিয়োজন হবে। ধরে নিলাম এটা আলফা মোল পরিমাণ বিয়োজন হবে, এটাও আলফা মোল পরিমাণ বিয়োজন হবে। এখন তুমি খেয়াল করে দেখো সাম্য অবস্থায় কি বলা আছে। আচ্ছা, এটা হবে তাহলে 2 আলফা। আচ্ছা, এখন বলছে মোট মূল সংখ্যা, মোট মূল সংখ্যা দেওয়া আছে তোমার 0.675 মোল। তাহলে মোট মূল সংখ্যা আমরা কিভাবে নির্ণয় করি? এই তিনটাকে যোগ করলে কিন্তু আমি মোট মূল সংখ্যাটা পাবো। তাহলে প্রশ্ন মতে আমি কি লিখতে পারি বলো তো? প্রশ্ন মতে আমি লিখতে পারি যে 0.326 মাইনাস আলফা প্লাস হচ্ছে 0.439 মাইনাস আলফা প্লাস হচ্ছে 2 আলফা ইজ ইকুয়াল টু 0.657, তাই না? আচ্ছা, এই যদি হয়ে থাকে তাহলে খেয়াল করে দেখো 0.326 মাইনাস আলফা, তাহলে এটা হবে তোমার 2 আলফা মাইনাস আলফা মিলে মাইনাস 2 আলফা প্লাস হচ্ছে 0.439। আচ্ছা, 2 আলফা প্লাস আলফা, তাহলে তো কাটাকাটি চলে যাচ্ছে, এটা কাটাকাটি করা যাবে না। এটা হবে তোমার কত? এটা হবে 3 আলফা, এটা হবে 3 আলফা।
কারণ এখান থেকে তো 3 মোল পরিমাণ বিয়োজন হবে, তাহলে এটা হচ্ছে তোমার 4 আলফা আর এখানে থাকবে তোমার +2 আলফা সমান হচ্ছে 0.657। তো এখান থেকে কি আমি আলফার মানটা বের করে ফেলতে পারবো না? অবশ্যই বের করতে পারবো এইটুকু। তাহলে এটা ক্যালকুলেশন করে আমি যদি আলফার মান বের করতে পারি, সেই আলফার মানটা আমি যেখানে বসাবো, বসাই এখান থেকে যে মানটা পাবো, এইখান থেকে যে মানটা পাবো, তখন সেটা তাদের সাম্য অবস্থায় আছে। তো সাম্য অবস্থায় থাকলে এরপর যা শুধু কেসি সূত্রের মধ্যে বসাই দিব। কেসি সূত্র কি? কেসি সূত্র হবে NH3 এর ঘনমাত্রা এর উপরে ঘাতসহ ঘনমাত্রা, এটা হচ্ছে N2 ইন্টু হচ্ছে কত H2 এর উপরে ঘাতসহ ঘনমাত্রা। তো এই যে ভ্যালুগুলো পাইলেই তো আমার অঙ্ক শেষ। তো এই ভ্যালুগুলো আমরা কিভাবে পাবো? এই যে আলফার মানটা এখানে পাবো না, এখানে আলফার মানটা জাস্ট এখানে বসাবো। তাহলে সাম্য অবস্থায় এদের কি পাবো? আমি সাম্য অবস্থায় মূল সংখ্যা পাবো, এটার সাম্য অবস্থায় মূল সংখ্যা পাবো, এখানে আলফার মান বসে আমি সাম্য অবস্থায় মূল সংখ্যা পাবো। তো এই মূল সংখ্যাকে প্রত্যেকটার ভলিউম দ্বারা ভাগ করে দেবো। ভলিউম 1 লিটার আছে, তাহলে তো কথাই নাই, প্রত্যেকটাকে 1 দ্বারা ভাগ করা যে কথা, না করা কি একই কথা। তাহলে আমাদের ভ্যালুটা কি আসবে? এই যে এটার উপরে স্কোয়ার করে দিব, আর এখানে একটা ভ্যালু পাবো, এখানে একটা ভ্যালু পাবো। কখন? এই যে এখানে যখন আলফার মানটা আমি বের করে ফেলতে পারবো। ঠিক আছে? তাহলে এই আলফার মানটা বের করতে পারলে আমার অঙ্ক কিন্তু এটা শেষ। তাহলে বুঝতে হবে যে প্রশ্ন কি দেওয়া আছে আর আমার চাইছে কি, এই দুইটা জিনিস বুঝতে পারলে আমার কিন্তু অঙ্ক করা একদম ইজি। তাহলে এটা হচ্ছে প্রাথমিক অবস্থায় আমি দেখলাম, এইটা হচ্ছে তার প্রাথমিক অবস্থায়, এটা হচ্ছে তার বিক্রিয়া। প্রাথমিক অবস্থায় কিছুই হয় নাই। তারপরে হচ্ছে সাম্য অবস্থায়, সাম্য অবস্থায় পৌঁছানোর পর কি ঘটছে, যে মোট মূল সংখ্যা পাইছিলাম আমি কত? মোট মূল সংখ্যা পাইছিলাম আমি 0.65। তাহলে মোট মূল সংখ্যা মানে হচ্ছে 3টার যোগফল। তাহলে 3টার যোগফল আমি প্রশ্ন মধ্যে লিখতেই পারি এত। তাহলে এখান থেকে আমি ইজিলি আলফার মান পাবো। এই আলফার মানটা আমি যদি এখানে বসাই, তাহলে এখানে আলফার মান বসাইলে আমি কি সাম্য অবস্থায় এটার মূল সংখ্যা পাবো, সাম্য অবস্থায় এটার মূল সংখ্যা পাবো, এইটারও পাবো। এই মূল সংখ্যাকে ভলিউম দ্বারা ভাগ করে দেবে, যে এইখানে যখন আমি বসাবো। তো ভলিউম যেহেতু 1 লিটার আছে, তাহলে তো এগুলো আমার কিছু করাই লাগতেছে না, যা শুধু যা ভ্যালু পাবো ক্যালকুলেশনে মানে সমীকরণে বসাই দিলে আমার ক্যালকুলেশন শেষ। তো আজকে এই পর্যন্তই। তোমাদের যে কয়টা ম্যাথ আমি বুঝাইলাম, তো এইগুলো বুঝতে পারলে তোমার পাঠ্য বইয়ের যে অনুশীলনী যেগুলো থাকে, সেই অনুশীলনী ম্যাথগুলো আশা করি করতে পারবা। যে কোনো ধরনের ম্যাথ, এই টাইপের ম্যাথ দেওয়া থাকলেই তুমি প্রথমে আগে বিক্রিয়াটা লিখবা, বিক্রিয়া লিখে সমতাকরণ করবা। ট্রিক্সটা হচ্ছে বিক্রিয়া লিখে কি করতে হবে? সমতা করতে হবে। সমতা করে দেখতে হবে যে প্রশ্নের মধ্যে কি বলা আছে, কতটুকু পরিমাণ কে কতটুকু বিয়োজন হয়েছে। এই দেখো প্রাথমিক মূল সংখ্যা দেওয়া আছে, এটার প্রাথমিক মূল সংখ্যা দেওয়া আছে, তাহলে আমরা ইজিলি এখান থেকে কিন্তু নির্ণয় করে ফেলতে পারি। বোঝা গেল? তো আশা করি সবাই অঙ্কগুলো বুঝতে পারছো। যদি কোনো সমস্যা থাকে পরবর্তীতে এগুলো নিয়ে সৃজনশীল আলোচনা হবে, মানে সৃজনশীল যখন করাবো আমি তখন আলোচনা করা হবে আবার। তো এই পর্যন্ত সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।